শেখ হাসিনার বিচার সহ 4 দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। সংখ্যালঘু নির্যাতন করে অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা, প্রতিহতের ডাক। দেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডক্টর মোহাম্মদ ইউনূস। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ। এবং সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ। ঠাকুরগাঁওয়ে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল। মানবাধিকার লঙ্ঘনের তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ডিএনপি কমিশনার মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। নৌপথে পালানোর সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে। সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। শেখ হাসিনার বিচার সহ 4 দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পূর্ব ঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ সহ যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাদের বিচার নিশ্চিতের দাবি তোলেন সমন্বয়করা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রথম দিনে 4 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় শত শত শিক্ষার্থী। এরপর মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এখানে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দেশবাসীকে মামলা দেওয়ার আহ্বান জানান। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদেরকে ফ্যাসিবাদের দোসররা কিভাবে গুলি করেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে, আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানান সমন্বয়করা। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তাই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সবার সহযোগিতার আহ্বানও জানান তারা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের কয়েকটি স্থানে উপাসনালয়, ঘরবাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ করছে সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার দুপুরে সনাতন সম্প্রদায়ের জাতীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দিরে 2 উপদেষ্টা সহ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মন্দিরের স্থাপনা ঘুরে দেখেন। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ। পরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন?
আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে, আইনে বলা আছে। আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিচ্ছু চাই না আপনারা। আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। 53 বছরে সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা। মিটিংয়ে গিয়ে যোগদান করব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐকমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস হিসেবে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। প্রধান উপদেষ্টার আশ্বাসে 8 দফা দাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনের চলমান কর্মসূচি 3 দিনের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন সংগঠনের সমন্বয়ক ও নেতারা। পরে বের হয়ে তারা জানান, প্রধান উপদেষ্টার কাছে তাদের 8 দফা দাবি এবং সম্প্রতি ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপাতত কোনো কর্মসূচি নেই। আমাদের যে উনি যে আশ্বাস দিয়েছেন, যদি সেই আমরা ঠিকমতো সেটা পূরণ না হয় তাহলে আমরা পরে বিবেচনা করব, ওনার সঙ্গে আলোচনা করব। আশ্বস্ত করেছেন যে আপনারা যার যার ধর্ম পালন করেন, কোনো ধরনের অসুবিধা হবে না এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবেও আপনাদের মধ্যে যে বৈষম্য সৃষ্টি হয়েছে, এই ধরনের বৈষম্য উনি কোনোভাবেই এটাকে সহ্য করবে না। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক। মঙ্গলবার সকালে বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে নতুন উপদেষ্টাকে অভিবাদন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। আমি ফারুক আজম সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ নেওয়ার ধারাবাহিকতায় মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে ফারুক আজম বীর প্রতীক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে ৭১-এর মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটে অংশ নেয়া এই বীর যোদ্ধাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। শপথ নেয়ার পর নতুন উপদেষ্টাকে অভিবাদন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, ফারুক আজমকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্য উপদেষ্টারা আগে শপথ নিলেও দেশের বাইরে থাকায় মঙ্গলবার শপথ নেন ফারুক আজম। এ নিয়ে শপথ নিলেন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাই। এদিকে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতি। সকাল 11:15টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। শপথ নেওয়া 4 বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।
আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম সহ হাইকোর্ট বিভাগের সব বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জীবন বিপন্ন হতে পারে ধর্ম বর্ণ নির্বিশেষে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। তবে কেউ মামলার আসামি হলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সেনাপ্রধান। তিনি আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুর কোনো ইস্যু নেই, বহির্বিশ্বের কোনো চাপও নেই। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। পুলিশ ট্রমা কাটিয়ে উঠতে পারলে তারা সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবে। এজন্য সেনাবাহিনী পুলিশকে সহায়তা করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাবে বলেও জানান সেনাপ্রধান। এর আগে তিনি রাজশাহী বিভাগের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মত বিনিময় করেন। জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। এই সরকারকে সর্বতোভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন, সেটা আমরা করব। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর আওয়ামী লীগ দেশের সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসাবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের রাজনৈতিক সহিংসতার সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর সকল ধর্মবর্ণ নির্বিশেষে শান্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ জুড়ে শান্তির বার্তা ছড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর অংশ হিসেবে মঙ্গলবার ঠাকুরগাঁয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ করে দলটি। সমাবেশ ঘিরে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলার গড়িয়া কলেজ মাঠে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। মিছিল নিয়ে জড়ো হন ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা 3:30টায় শুরুর কথা থাকলেও 2টার আগেই কানায় কানায় পূর্ণ হয় সমাবেশ স্থল। এ সময় স্থানীয় নেতারা বক্তব্য দেন। বিকেল 4:30টার দিকে মঞ্চে ওঠেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে এখন সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগ। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। যখনই তারা হাঁটতে থাকবে, জনগণ তাদের কাছে বুক ফুরায় দিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতা যে অভ্যুত্থান এনেছে তা রক্ষা করার দায়িত্ব সবার। একই সঙ্গে আন্দোলনের সময় নির্বিচারে গুলিতে প্রাণহানির ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিতের দাবিও জানান ফখরুল। আমাদের ছাত্ররা আমাদেরকে যে পথ দেখিয়েছে, সেই পথে আমরা এই দেশে একটা সুখী সুন্দর বাংলাদেশ করেছি। হাসিনা সরকারের পতন হলেও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন বিএনপি মহাসচিব। গড়িয়া কলেজ মাঠের পর ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আরেকটি সম্প্রীতি সমাবেশের আয়োজন করে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। সেখানেও যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এদিকে আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্ত করতে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের গুলি ও হামলা চালানোর নির্দেশ দিয়ে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বিচারের দাবি জানান বিএনপি সহ ছাত্র জনতা। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্র ও জনতার আন্দোলনে হত্যা ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্ত করতে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের কাছে চিঠিটি পৌঁছে দেন।
পরে আমির খসরু বলেন, গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড হয়েছে তার পৃষ্ঠপোষকতা করেছিল শেখ হাসিনা সরকার। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনার দেশে ফিরে আসা না আসা তাদের নিজস্ব ব্যাপার, তবে এই গণহত্যার দায়ে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এই যে গণহত্যা হয়েছে একটি সরকারের পৃষ্ঠপোষকতায়, এই জন্য আন্তর্জাতিক মানের নিরপেক্ষ স্বচ্ছ একটি তদন্তের প্রয়োজন আছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার রায়ে, তাই সাধারণ মানুষের চাওয়া অনুযায়ী তাদের দায়িত্ব পালন করা উচিত। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। জনগণের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা সেটা উপলব্ধি করেন এবং তারা সেভাবেই কাজ করছে। এদিকে শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে মিরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 15ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ছেলে সজীব ওয়াজেদ জয় সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিবৃতি পোস্ট করেন। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একই সঙ্গে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার পর প্রথমবারের মতো এমন মন্তব্য করলেন শেখ হাসিনা। প্রায় এক সপ্তাহ পর শিক্ষার্থীদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিল ট্রাফিক পুলিশ। রাজধানীর প্রায় সব সড়কে দায়িত্ব পালন করেন তারা। ট্রাফিক পুলিশের সহযোগিতায় কাজ করেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। সপ্তাহখানেক পর চিরচেনা রূপে ফিরল রাজধানীর সড়ক। যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে ট্রাফিক পুলিশ। গত সপ্তাহের সোমবার থেকে হামলার ভয়ে সড়কে ছিলেন না ট্রাফিক পুলিশ সদস্যরা। বেশ কিছু দাবিতে অনেকে দেন কর্মবিরতির ঘোষণাও। এই সময়ে দায়িত্ব সামলেছে শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস আর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও রাজপথে ট্রাফিক পুলিশ। দুঃসময় কাটিয়ে সবার সহযোগিতায় শীঘ্রই আবারও পূর্ণরূপে ফিরবে এমনটাই প্রত্যাশা তাদের। এই দায়িত্বটা মূলত পুলিশেরই, তারা ছিল না বিধায় আমরা এতদিন দায়িত্বটা পালন করছি। একসাথে আমরা সবাই মিলে কাজ করব এবং সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা আমরা ফলো করব। সড়কে পুলিশ ফিরলেও এখনো মাঠে আছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের প্রত্যাশা নতুন রূপে ফিরবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কাজে আসছি, সবাই আমাদেরকে সহযোগিতা করছে। আমরা আশা করি এখন তারাও চেষ্টা করবে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও ট্রাফিক পুলিশ বক্সগুলো অকেজো থাকায় কিছুটা ভোগান্তি বেড়েছে। শিগগিরই সেগুলো মেরামতের দাবি পুলিশের। পুলিশ বক্স ছিল সবগুলো ড্যামেজ হয়ে গেছে, ভিতরে যা ছিল লুটপাট করছে এবং যা ছিল একেবারে ভস্মীভূত করে ফেলছে। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অলরেডি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যান্য দিনের তুলনায় সবার প্রচেষ্টায় আজ রাজধানীতে যানজট কিছুটা কমেছে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হয়েছে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল। প্রথম দিন ঢাকা ও সারা দেশে চলাচল করে 24 জোড়া ট্রেন। এতে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। একটু একটু করে প্রাণ ফিরছে কমলাপুর রেল স্টেশনে। দীর্ঘদিন বন্ধ থাকার পর শত যাত্রীর পদচারণায় মুখর স্টেশন প্রাঙ্গণ। সকাল থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেনের যাত্রীরা ভিড় করতে থাকেন স্টেশনে। আবার ঢাকার বাইরে থেকেও বেশ কিছু ট্রেন প্রবেশ করে কমলাপুরে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ট্রেনের চাকা সচল হওয়ায় খুশি যাত্রীরা। যাতায়াতের জন্য খুব উপকারী একটা মাধ্যম, সেটা এতদিন পর চালু হয়েছে, আমরা খুব আনন্দিত। সবসময় নিরাপদে যাইতে পারি, ট্রেন চলাচলটা আমাদের জন্য ভালো। আমরা অনেক খুশি, কারণ যাবত অনেক দিন ট্রেন বন্ধ ছিল, তখন আমাদের যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে। এখনো নানা রকম অসঙ্গতিতে ভরা বাংলাদেশ রেলওয়ে। টিকিটের স্বল্পতা আর শিডিউল বিপর্যয়ে পড়তে হয় যাত্রীদের। নতুন সরকার একটি যাত্রী বান্ধব রেল গড়ে তুলবে এই প্রত্যাশা তাদের। যাত্রী সেবা বাড়ানো উচিত, টাইম টেবিলটা মেনটেন করা উচিত আমাদের। অল্প সময়ে তারা টিকিট কাটতে পারে, এই ব্যবস্থাটা করা জরুরি দরকার। ভালো সার্ভিস যাদেরকে প্রোভাইড করবে এবং দুর্নীতিমুক্ত রেলওয়ে চাই আমরা। আর রেলওয়ে বলছে নতুন পরিকল্পনায় রেলকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তারা। সবার লক্ষ্য একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। ঠিক তেমনি বাংলাদেশ রেলওয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে
সকল সমাজ জনগণকে আরও স্বাচ্ছন্দ্যময় এবং সুন্দর একটি পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। মঙ্গলবার লোকাল ট্রেন দিয়ে যাত্রা শুরু হলেও আন্তনগর ট্রেন চালু হবে 15 আগস্ট থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে বুধবার। মঙ্গলবার পুরোদমে শ্রেণী কার্যক্রম চালানোর নির্দেশনার প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত চিঠিতে সব প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণী কার্যক্রম চালানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। ৭২ বছর ৮ মাস বয়সী ডক্টর মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর আগে এদিন সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের আদেশে গভর্নর হতে বয়সজনিত শর্ত তুলে দেয় অন্তর্বর্তী সরকার। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও দেশের আর্থিক খাতের বিশ্লেষক হিসেবে সুপরিচিত ডক্টর মনসুর ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করে ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। অর্থনীতি ধ্বংস হয়নি, কিছুটা থমকে গেছে মাত্র। এই কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেবে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া বাড়িয়ে বা কমিয়ে নয়, জিডিপি ও মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হবে সঠিক হিসাব মেনে। গত মাসের শুরু থেকে চলা বৈষম্য বিরোধী আন্দোলনের কবলে পড়ে বিঘ্ন ঘটে পণ্য পরিবহনে। এ কারণেই জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি 11.66 আর খাদ্য মূল্যস্ফীতি ছুঁয়ে ফেলে 14.10%। মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেন, সরবরাহ স্বাভাবিক হলেই আবার কমবে পণ্য মূল্য। আমরা ইনফ্লেশন নিয়ে যেটা বলছি যে প্রথমত ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি, কিন্তু সাপ্লাই চেন ভেঙে গেছে, তাই না? সাপ্লাই চেন ভেঙে গেছে, সাপ্লাই চেন যেটা ছিল সেটা ছিল কিন্তু একেবারে ডিস্টর্টেড। হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন ওঠায় এবার উপদেষ্টা জানালেন, মূল্যস্ফীতি আর জিডিপির আকার প্রকাশে কোনো কারচুপি করা হবে না। ডেটাটা লোকজন জানুক, স্বচ্ছ হবে, এটার কারণ এটার ইমপ্লিকেশন হলো পলিসি কী হবে, প্রোগ্রাম কী হবে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, শিগগিরই আবার সব স্বাভাবিক হয়ে আসবে। Economy is not bad at all. Activities have been slowed down a little bit, and that can be slowed down for in any country for natural disaster, for something. So we face some extraordinary situations. It's slow, but it has picked up already. জরুরি বিবেচনায় প্রকল্পের অর্থায়ন করা হবে এমন পরিকল্পনা তুলে ধরে অর্থের অপচয় রোধে গুরুত্ব দেওয়ার কথা জানান অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। অর্থের অপচয় বন্ধ করতেই হবে যে কোনো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্তকরণ সহ বাংলাদেশে সুশাসন ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেবে এই অন্তর্বর্তীকালীন সরকার। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। বাংলাদেশে গণ আন্দোলনের প্রেক্ষাপটে গত 5 আগস্ট সরকারের পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গত 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এই আনন্দ ভাগাভাগি করে নিতে মালদ্বীপ প্রবাসীদের মাঝে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। বিশ্বের অন্যান্য দেশের মতো প্রায় 1.5 লাখ প্রবাসীর বসবাস পর্যটন নগরীর দেশ মালদ্বীপে। দেশের রাজনৈতিক পালাবদলের ঢেউ লেগেছে বিশ্ব পর্যটনের এই দেশটিতেও। অন্তর্বর্তী সরকারের কাছে এখানকার প্রবাসীদের প্রত্যাশা, নতুন সরকার দেশের সংকট কাটিয়ে প্রবাসীদের ভাগ্য উন্নয়নে দেশটির শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে নজর দেবেন। এছাড়া বিমানবন্দরে হয়রানি বন্ধে জোরালো পদক্ষেপ নেয়ার দাবিও জানান প্রবাসীরা। ছাত্রদের আত্মদানের মাধ্যমে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা পেয়েছে, এতে আমরা প্রবাসীরা অনেক অনেক খুশি। আমি প্লাস আমরা যাতে বেশি বেশি রেভিনিউ পাই, আমাদের দেশ আমাদের পরিবারবর্গ যাতে সুরক্ষিত থাকে, সেই আশাবাদ আমি ব্যক্ত রাখছি। সকল প্রবাসীদের পক্ষ থেকে আশা ব্যক্ত করছি যে খুব শীঘ্রই ওনারা আমাদেরকে সেই ক্ষতিগ্রস্ত থেকে
উত্তরণের ব্যবস্থা করবেন। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা সম্মানিত অবস্থানে নিয়ে যাবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, মালদ্বীপ। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো ও প্রবাসীদের নানা সমস্যা নিরসনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। এক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি ইমেজকে কাজে লাগানোর আহ্বান তাদের। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি হিসেবে প্রায় 15 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্সধারী দেশ হিসেবে আমিরাতের নাম শীর্ষে উঠে এসেছে। তবে প্রবাসীদের নানা সমস্যা নিরসনে বিগত সরকারগুলো বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন আমিরাতের প্রবাসীরা। রেমিটেন্স পুনর্দানা বা আমাদের যে লাশের সমস্যা, তো আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ওনার চিন্তা চেতনা দিয়ে প্রবাসীরা কিভাবে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে যে গড়তে পারে ওই ব্যবস্থাও করবেন। সমাধান যদি আইডেন্টিফাই করে এগুলো যদি সলভ করতে পারি, ইনশাল্লাহ আমরা মিডল ইস্ট আমাদের যে গার্মেন্টসের যেই গ্যাপটা আছে এটা আমরা পূরণ করতে পারবো। ট্রান্সপোর্ট সিস্টেমে, কমিউনিকেশন সিস্টেমে এবং এইসব ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে পণ্য আনার ক্ষেত্রে যদি আরও ইফেক্টিভ ভূমিকা আমরা পালন করতে পারি, তাহলে আমাদের এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছে বাংলাদেশি, ওনারা বিজনেসে আরও ডেভেলপ করতে পারবে। প্রবাসীরা জানান, বর্তমানে আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতা চরম আকার ধারণ করেছে। এই ছাড়া বিমান টিকিটের উচ্চ মূল্য, এয়ারপোর্টে নানা বিড়ম্বনা, মিশনগুলোতে প্রবাসীদের সঠিক সেবা প্রদানে হয়রানি সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এইসব সমস্যা সমাধানে নতুন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান প্রবাসীরা। অন্য দেশের টিকিটের দাম অনেক কম, আমাদের দেশের টিকিটের দাম অনেক বেশি, ওগুলো একটু সুনজর দেওয়া উচিত। যখন এয়ারপোর্টে নামি তখন আমাদেরকে টর্চারিং শুরু হয়, আমাদের কোনো মূল্যায়ন নেই। কিন্তু আমরা যে প্রবাসী এখান থেকে ডলার নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের তার ওয়ার্কার থেকেও তাদের কাছে একদম কম দামে লোক। একজন প্রবাসী হিসাবে আমি চাই এয়ারপোর্টে যে হয়রানি হয় ওটা যাতে বন্ধ হোক। আমরা চাইবো আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো যেন ভালো হয় বিভিন্ন দেশের সাথে। মধ্যপ্রাচ্যে তৈরি পোশাক, কাঁচা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, মশলা ও পাট জাতীয় পণ্যসহ বাংলাদেশি বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্য প্রসারে প্রতিবন্ধকতা প্রসঙ্গেও নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এর পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিশেষ পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কুয়েত প্রবাসীদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরের ভিসা পরিবর্তনের সুযোগ শেষ হতে যাচ্ছে 12 সেপ্টেম্বর। এরপর আর ব্যক্তি মালিকানাধীন খাদেম ফ্রি ভিসায় কুয়েতে থাকা প্রবাসীরা অন্য কাজে যোগ দিতে পারবেন না। শেষ সময় এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই পরিবর্তন করছে নিজের ভিসা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। সম্প্রতি কুয়েত সরকার 20 নম্বর খাদেম ভিসাধারীদের উপর থেকে কাজের সীমাবদ্ধতা তুলে নেয়। প্রবাসীদের 18 নম্বর শুন ভিসা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 14 জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগটি শেষ হচ্ছে 12 সেপ্টেম্বর। কিছু শর্ত মেনে এই সময়ের মধ্যে কুয়েতের স্থানীয়দের বাসাবাড়িতে কর্মরত কেয়ারটেকার, ড্রাইভার সহ যে কোনো গৃহকর্মী ব্যক্তির মালিকানায় 20 নম্বর আকামাদারি প্রবাসী শ্রমিক এই সুযোগটি কাজে লাগাচ্ছেন। অনেকেই এরই মধ্যে অদক্ষ থেকে হয়ে উঠেছেন দক্ষ। তবে কুয়েত সরকারের বেঁধে দেওয়া সময়ের পর আর খাদেম ভিসা পরিবর্তন করতে পারবেন না প্রবাসীরা। তাই অনেকেই শেষ মুহূর্তে পরিবর্তন করছেন ভিসা। প্রায় 7 বছর কুয়েতে অবস্থান করার পরে আমরা আসলে এই সুযোগটি পেয়েছি। এখন আমি আসলে স্পন্সরশিপ ভিসা থেকে প্রাইভেট সেক্টরে ভিসা ট্রান্সফার করতে পেরেছি। এটা আসলে আমার জন্য খুবই একটা আনন্দের বিষয়। 3 জনকে আকামা ট্রান্সফার করে আমার দোকানে আকামা লাগাইছি, তারা এখন শোন বা 18 নম্বর ভিসায় কাজ করতেছে। এতদিন খাদেম ফ্রি নামক ভিসা নিয়ে কুয়েতে এসে মানবতার জীবনযাপন করতেন অনেক প্রবাসী। অনেকে আবার আইনের চোখ ফাঁকি দিয়েই দিনের পর দিন কাজ করতেন ভিন্ন খাতে। বর্তমান মালিকের কাছে আকামা 1 বছর পূর্ণ হওয়া প্রবাসীরাই শর্ত সাপেক্ষে খাদেম থেকে সুনাকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। ফলে বিভিন্ন কাজে দক্ষ অনেক প্রবাসী নিজ পছন্দ মতো প্রাইভেট সেক্টরে কাজের সুযোগ হচ্ছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বাংলাদেশে বাড়ি ঘরে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ এনে তা রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইতালি প্রবাসীরা। রাজধানীর রোমের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচিতে আসেন। মুজিব সৈনিক
মুজিব আদর্শের সৈনিক এর ব্যানারে ইতালি আওয়ামী লীগ নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন। তাদের অভিযোগ, বাংলাদেশে ভিন্ন মতের প্রবাসীদের ঘরবাড়িতে হামলা এবং লুটপাট হচ্ছে। অবিলম্বে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিশেষ মোনাজাত করেছে ক্যালিফোর্নিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মোনাজাতে অংশ নেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে বিএনপি চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডভাইজারি কমিটির সদস্য ও ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে প্রতিহিংসা পরিহার করে লস অ্যাঞ্জেলেসে কোনো প্রকার সহিংসতায় না জড়ানোর প্রশংসিত নেতাকর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের সভা সঞ্চালনা এবং সহসভাপতি আফজাল হোসেন শিকদার মোনাজাত পরিচালনা করেন। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রবাসী বাংলাদেশি নারীদের আয়োজনে উদযাপিত হলো শীতকালীন পিঠা উৎসব ও বস্ত্র মেলা। এর অন্যতম আকর্ষণ ছিল দেশীয় পিঠাপুলি আর বাহারি ডিজাইনের পোশাক প্রদর্শনী। মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকার পর্যটন নগরী কেপটাউনে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে উদযাপিত হলো শীতকালীন পিঠা উৎসব ও বস্ত্র মেলা। অসংখ্য প্রবাসী বাংলাদেশের উপস্থিতিতে বর্ণিল এই প্রদর্শনী যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। মেলায় আগত দর্শকদের জন্য অসংখ্য স্টলে সারিবদ্ধভাবে সাজানো হয় বাংলাদেশি পোশাক আর নানা স্বাদের খাবারের পসরা। বাহারি স্বাদের পিঠাপুলি, চটপটি ফুচকা এবং জিলাপি সহ ছিল নানা পদের খাবার। এছাড়া দেশীয় পোশাকের স্টলও ছিল মানুষের ভিড়। দাম কম হওয়ায় বেচা বিক্রিও বেশ ভালো হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এই পিঠাপুলির মেলা এটা আমাদের কাছে অনেক গর্বের, যে আমরা আগামী প্রজন্মের কাছে ধরে রাখার জন্য আমাদের এই আয়োজন। বেচাকেনা আলহামদুলিল্লাহ খুবই ভালো। অলমোস্ট ফিনিশ, আমার অল্প কিছু খাবার বাকি আছে। একটা দেশীয় মেলার পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের দেশীয় বিভিন্ন কালচারাল খাবার, পোশাক, তারপরে জুয়েলারি, এসব সব কিছু নিয়েই আমাদের এই আয়োজন। যে যেখান থেকে পারছে সবাই চলে আসছে। আমাদের এখানে এখন শীত, তার উপরে এত লোক, আমরা চিন্তা করতে পারিনি। যদি আপনাদের সাপোর্ট থাকে বা আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই মেলাটা অব্যাহত থাকবে। বিদেশের মাটিতে ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দূর দূরান্ত থেকে মেলায় এসে দেশীয় জিনিসপত্র কিনতে পেরে খুশি সবাই। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি চালু রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও হবে বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা। বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে উদযাপিত হলো শীতকালীন পিঠা উৎসব ও বস্ত্র মেলা। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি চালু রাখতে এই আয়োজন বলে জানিয়েছেন নারী উদ্যোক্তারা। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের শীতকালীন পিঠা উৎসব থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। খেলার খবর। অস্থিরতা কমছেই না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সভাপতি নাজমুল হাসান পাপন সহ বর্তমান পরিচালকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে হোম অফ ক্রিকেটে। পরিস্থিতি সামাল দিতে মিরপুর স্টেডিয়ামে অবস্থান নেয় সেনাবাহিনী। হোম অফ ক্রিকেটে ভিন্ন আবহ, হই হুল্লোড়, শোরগোল, স্লোগান মিছিল, সেনা সদস্যদের কঠোর অবস্থান। এমন দৃশ্য কে দেখেছে কবে? যদিও সরকার পতনের পর থেকে সে উত্তাপের আঁচ লেগেছে ক্রিকেট বোর্ডেও। এতদিন দফায় দফায় হয়েছে মিছিল, বোর্ডকে দেয়া হয়েছে আলটিমেটাম। তবে এদিন ছাড়িয়ে গেছে সবকিছুই। শেরেবাংলা স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম টিটুরাও ছিলেন এদিন। নাজমুল হাসান পাপন সহ বর্তমান পরিচালকদের পদত্যাগের জোর দাবি জানান তারা। আপনারা চলে যেতে পারেন, আপনাদেরকে কেউ বাধা দিবে না, কেউ জোর করবে না। তবে আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা যেভাবে বিশ্বের মানচিত্রে আমাদেরকে উঁচু করে ধরার কথা, সেখানে হচ্ছে যে আপনারা আমাদেরকে ডুবাই ফেলছেন। তবে এই মুহূর্তে জোর করে বোর্ড ভেঙে দিলে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। বাংলাদেশ হারাতে পারে নারী বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সত্ত্ব। তাই তো নিয়ম মেনে সব করতে চান আন্দোলনকারীরা। সঙ্গে ভবিষ্যতে খেলাধুলায় আর দেখতে চান না রাজনীতি। আমরা চাই নারী এবং পুরুষ ক্রিকেটের মধ্যে যে বৈষম্যটা আছে, এই বৈষম্যটা অনতিবিলম্বে দূর করা হোক। বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন,
কোথাও কোনো রাজনৈতিককরণ দলীয়করণ করা হবে না। রাজনৈতিককরণ মুক্ত যদি আমরা করতে পারি, দলীয়করণ মুক্ত করতে পারলেই বাংলাদেশের যারা অরিজিনাল মাঠের যারা ক্রীড়া সংগঠক তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি ক্রীড়া ফেডারেশন, আমাদের ক্রিকেট বোর্ড আমরা সাজাতে চাই। তবে দিন বিসিবিতে উপস্থিত ছিলেন না প্রধান নির্বাহী সহ কোনো কর্মকর্তা। দ্রুততম সময়ের মধ্যে বোর্ড ভেঙে না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।